নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আর এই অনুষ্ঠানটা নিবেদন করছে অর্থাৎ স্টেডিয়াম বুলেটিন অনেক্স ব্যাট, এবং আমাদের সঙ্গে যিনি রয়েছেন তাকে চেনে গায়ের পাঁচজনে। জয়জ্যোতি ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। জয়জ্যোতি, তোমাকে অনেক অনেক স্বাগত। এবং আজকের যে আলোচনা, মূলত আজকের যে আলোচনা, যে দুর্গাপুজো বাঙালির সবচেয়ে বড় উৎসব। এই দুর্গাপুজো কিন্তু আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন, এবং এই দুর্গাপুজো যেমন একটা আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ একটা উৎসব, কাজে যারা খেলাপ্রেমী রয়েছে তাদের ক্ষেত্রে তো যে বড় বড় ম্যাচগুলো রয়েছে সেটা একটা পুজোর মতো, এবং সেটা যদি হয় ভারত বাংলাদেশ টি-20 ম্যাচ, সেটা আরো বড় পুজো। এবং কার্যত শহরের পুজোর ক্ষেত্রে আমরা যেমন ওই নিরাপত্তার বিষয়টা মাথায় রাখি, এবং এই ভারত এবং বাংলাদেশের ক্ষেত্রে যখন এই কোনো কিছু হয়, অর্থাৎ টি-20 বলো বা যে কোনো ম্যাচ, সেক্ষেত্রে নিরাপত্তা একটা বড় ফ্যাক্টর হয়। তো নিরাপত্তা ঠিক কিরকম রাখা হচ্ছে দিয়ে যদি শুরু করা যায়। পুজোর ফ্লেভার কিন্তু এখানে মানে যেভাবে ইন্ট্রোডিউস করলো সুদীপ্ত, এখানে বুঝতেই পারছেন যে একদম পুজো ফ্লেভারে রয়েছে সুদীপ্ত। আর পুজো অবশ্যই পুজো, ক্রিকেট খেলাটাও কিন্তু পুজো। গোয়ালিয়রে তো অবশ্যই ফেস্টিভ মুহূর্ত ধরা পড়ছে। তার কারণ হচ্ছে যে 14 বছর পর 2010 সালে ভারত দক্ষিণ আফ্রিকা ওয়ানডে ম্যাচ, যে ওয়ানডে ম্যাচে সচিন টেন্ডুলকার 200 রান করেছিলেন, তারপর 14 বছর পর গোয়ালিয়রে ম্যাচ ফিরছে। এবং গতকাল আমার কথা হচ্ছিল মধ্যপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্কোরারে সুনীল গুপ্তার সঙ্গে। তিনি বলছিলেন যেন রামের বনবাস কাটিয়ে আবারও ক্রিকেট ফিরছে গোয়ালিয়রে। নিরাপত্তার ব্যাপারে জিজ্ঞেস করলো এক্ষেত্রে সুদীপ্ত। বলে রাখি যে নিরাপত্তা কিন্তু একদম আঁটোসাঁটো করা হয়েছে। দুদিন আগে হিন্দু মহাসভার তরফ থেকে হুমকি দেওয়া হয়েছিল যে গোয়ালিয়র বন্ধ করা হবে এই ম্যাচের দিন, যাতে কোনো রকম আপত্তিকর কোনো ঘটনা না ঘটে, সেই জন্য একদম আঁটোসাঁটো সিকিউরিটি দেওয়া হয়েছে। এবং বলে রাখি যে 2500 পুলিশ মোতায়েন থাকবে আগামীকাল স্টেডিয়ামের আশেপাশে। এবং যেখানে টিম রয়েছে, যে হোটেলে টিম রয়েছে, একদম বলা যেতে পারে যে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সেই হোটেল। আজকে জানিয়ে রাখি একটা আপডেট, আজকে মতি মসজিদে যাওয়ার কথা ছিল বাংলাদেশ ক্রিকেটারদের, তারা কিন্তু যাননি। যা জানা যাচ্ছে, গোয়ালিয়র জোন ইন্সপেক্টর জেনারেল অরবিন্দ সাক্সেনা যেটা বলছেন যে সব রকম নিরাপত্তা ছিল, কোনো রকম হুমকি আসেনি। তা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেটাররা কিন্তু মতি মসজিদে আসেননি আজকে, যেখানে যাওয়ার কথা ছিল। তবে অবশ্যই নিরাপত্তা রয়েছে আঁটোসাঁটো। এবং জানিয়ে রাখি যে আগামীকাল ম্যাচ সন্ধ্যাবেলায়, তবে দুপুর 2টো থেকে কিন্তু পুলিশ মোতায়েন থাকবে রাস্তায়। তাই একদম নিরাপত্তার চাদরে উৎসবে ফিরছে, উৎসব মানে ক্রিকেট ম্যাচে ফিরছে গোয়ালিয়র। আর আশা করব যে একটা ভালো ম্যাচ হবে, যদিও আবহাওয়ার পূর্বাভাস যেটা রয়েছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ড্রেনেজ সিস্টেম যদিও দুর্দান্ত। এই স্টেডিয়ামটা কিন্তু নতুন করে করা হয়েছে, একদম মাধবরাও সিন্ধিয়া যে স্টেডিয়ামে খেলা হবে, একদম নতুন করে এই স্টেডিয়াম করা হয়েছে। তাই কীরকম উইকেট হবে সেটাও দেখা। তবে ক্রিকেট ফিরছে গোয়ালিয়রে, এটাই সব থেকে বড় খবর। একদমই তাই। এবং তুমি যেখান থেকে বলে যে ক্রিকেট ফিরছে, এবং কার্যত ভারতের ক্ষেত্রে যে টিম ম্যানেজমেন্ট, অর্থাৎ যে প্রথম একাদশে কাদের রাখা হলো, সেটা নিয়ে যদি একটু আলোচনা করি। এখানে এই মুহূর্তে যে খবরটা আসছে, এটা বলে রাখা ভালো যে খবর আমার কাছে আসছে, শিবম দুবে কিন্তু আউট হয়ে গিয়েছেন এই টি-20 সিরিজ থেকে। তাকে সরিয়ে দেওয়া হয়েছে, তার কারণ হচ্ছে ব্যাক ইঞ্জুরি রয়েছে শিবম দুবের, সেই জন্য তিনি খেলতে পারবেন না। এখনো পর্যন্ত যা খবর সূত্র মারফত, যে শিবম দুবে খেলতে পারছেন না 3টি টি-20 ম্যাচে, অর্থাৎ ভারত বাংলাদেশ এই 3 ম্যাচের টি-20 সিরিজ থেকে সরে দাঁড়াচ্ছেন শিবম দুবে। শিবম দুবে সরে গেলে আসবেন কে, এটা অবশ্যই আপনাদের প্রশ্ন, এবং উত্তরটা দিয়ে দিচ্ছি যা সূত্র মারফত খবর, যে তিলক ভার্মা, যিনি একটা সময় দুরন্ত পারফরমেন্স করেছিলেন ঘরোয়া ক্রিকেটে, আইপিএলে বিশেষ করে যেভাবে পারফর্ম করেছেন, তারপরে জাতীয় দলেও সুযোগ পেয়েছেন, আবারও কিন্তু তার সামনে একটা সুযোগ চলে আসছে, আর তিলক ভার্মাকে নেওয়া হচ্ছে শিবম দুবের বদলে। আর জানিয়ে রাখি যে টিম কম্বিনেশন, কি টিম কম্বিনেশন হয় সেটা বলা খুব কঠিন এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ গৌতম গম্ভীর নিজে একটা কিছু এক্সপেরিমেন্ট নিশ্চয়ই করবেন। তিনি দুরন্ত মেন্টার ছিলেন এর কেকেআরের, আমরা দেখেছি, এবং একই সঙ্গে লখনৌ সুপার জায়ান্ট মানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তিনি দুরন্ত পারফরমেন্স অ্যাজ মেন্টার দিয়েছেন। আশা করব জাতীয় দলেও মানে ভারতীয় দলের হয়েও সেই পারফরমেন্সটা তিনি দেবেন। আর টিম কম্বিনেশনের দিক থেকে অভিষেক শর্মা কালকে খেলতে পারেন, সঞ্জু স্যামসন বারবার সুযোগ পাচ্ছেন, এবং এই সুযোগটা এনক্যাশ করতে হবে সঞ্জু স্যামসনকে। সূর্যকুমার যাদব আজকে প্রেস কনফারেন্স করছেন, তিনি তো রয়েছেনই। একই সঙ্গে রিঙ্কু সিং হাতে একটা ট্যাটু করেছেন, এবং সেই ট্যাটুতে লেখা আছে গডস প্ল্যান। মানে রিঙ্কু সিংয়ের পুরো কেরিয়ারটা যদি দেখি, তার ক্রিকেটীয় দর্শন যদি দেখি, মনে হবে যেন একটা ওয়েব সিরিজ, একটা সিনেমা
যেখানে তিনি ফার্স্ট দেওয়ালকে 5 বলে 5টা 6 মারছেন, সেখান থেকে ভারতীয় দলে সুযোগ পাচ্ছেন এবং আবারও কিন্তু সেই কামব্যাক, এবং আশা করব কালকে আবারও রিঙ্কু রাঙিয়ে দেবেন এই গোয়ালিয়র। একই সঙ্গে রিঙ্কু সিংয়ের পর হার্দিক পান্ডিয়া, যাকে নিয়ে অনেক কথা হচ্ছিল, মর্নি মর্কেল খুব একটা খুশি নন, তিনি উইকেটের একদম সামনে থেকে বল করছিলেন, তার কিছু টেকনিক্যাল দিকটা তিনি দেখেছেন এবং অবশ্যই সেখানে শুধরে দেওয়ার চেষ্টা করছেন মর্নি মর্কেল। হার্দিক পান্ডিয়া একটা ক্রুশিয়াল ফ্যাক্টর অবশ্যই। রিয়ান পারাগ আবারও কি বিহু ডান্স দেখাবেন? রিয়ান পারাগের পর আসবো ওয়াশিংটন সুন্দর না বরুণ চক্রবর্তী, এখানে ডাইসি রয়েছে, এই দুজনের মধ্যে যে কোনো একজন খেলবেন। এরপর মায়াঙ্ক যাদব এবং রবি বিষ্ণের মধ্যেও কিন্তু একটা ফাইট হবে, এই দুজনের মধ্যে কাকে নেয় টিম ম্যানেজমেন্ট সেটা অবশ্যই উইকেটের চরিত্র দেখে ডিসাইড হবে। তবে মায়াঙ্ক যাদবের কথা বলি, এই বোলারটি 12.1 ওভার করে গত আইপিএলে এবং 150 কিলোমিটার প্রতি ঘন্টায় বোলিং করেন, এবং মায়াঙ্ক ওয়েস্ট দিল্লি থেকে বিলং করে। তার তিনি যেখানে বড় হয়ে উঠেছেন সেখানে আমিও একটা সময় ছিলাম মতিনগর, তার বাবার সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে ছোটবেলার থেকে তাকে কিন্তু ফাস্ট বোলারদের গল্প বলতেন তার বাবা, এবং তার বাবার প্রিয় বোলার ছিলেন কার্টলি অ্যামব্রোজ। সেই মায়াঙ্ক যাদব কি কালকে খেলবেন? স্বপ্নের উড়ানে অবশ্যই মায়াঙ্ক যাদব যদি আগামীকাল দলে সুযোগ পান। এরপর অবশ্যই হর্ষিত রানা, তিনিও দুরন্ত বোলার, কেকেআরের হয়ে 19টি উইকেট নিয়েছেন, তিনিও সুযোগ পেতে পারেন। তিনিও কিন্তু সেই দিল্লির মানে নজফগড়ের থেকে একটু দূরে, মানে অ্যাডজয়নিং এরিয়া গেভরা বলে একটা জায়গা, সেখানে বড় হয়ে ওঠা হর্ষিত রানা দুরন্ত পারফরমেন্স করেছেন কেকেআরের জার্সিতে, একই রকম নীল পোশাকেও তিনি করবেন আশা রাখি, এবং অস্তিত্ব রয়েছেনই। এই মোটামুটি টিম কম্বিনেশন। তবে আরও একবার আপডেট দিয়ে রাখি যে শিবম দুবে 3 ম্যাচে টি20 সিরিজ থেকে কিন্তু ছিটকে গিয়েছেন ব্যাক ইনজুরির জন্য, এবং তার বদলে দলে এসছেন তিলক ভার্মা। তাই এটাই দেখার যে তিলক ভার্মাকে কীভাবে ব্যবহার করেন এক্ষেত্রে গৌতম গম্ভীর। তবে গৌতম গম্ভীর যেহেতু কোচ, সেক্ষেত্রে অনেক চমক হয়তো অপেক্ষা করবে। আমরা জানি যে কেকেআরের যখন তিনি কোচিং করাতেন তখন সুনীল নারিনকে দিয়ে ওপেন করিয়েছেন, এরকম কিছু চমক কি থাকবে সেটার জন্য অপেক্ষায় থাকবো অবশ্যই। তবে গোয়ালিয়র সেজে উঠছে এবং ভারতীয় দলও বাংলাদেশের বিরুদ্ধে একদম পুরো শক্তি নিয়ে নামবে, এটুকু মনে করা যেতেই পারে। তুমি যেরকম শক্তির কথা বললে যে পুরো শক্তি নিয়ে নামবে বাংলাদেশের বিপক্ষে ভারত, এবং সেই ক্ষেত্রে কতখানি শক্তিশালী টিম বাংলাদেশ, নাকি আদৌ শক্তিশালী নয়, কিভাবে দেখছো বিষয়টি? দেখো সুদীপ, তো এই টি20 ফরম্যাট নিয়ে কিন্তু মানে কোনো প্রেডিকশন হবে না। এই বাংলাদেশ অবশ্যই ভালো দল। বাংলাদেশের যিনি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, তিনি বলছেন ম্যাচের আগে যে যেটা হয়ে গেছে টেস্ট ম্যাচে, টেস্ট সিরিজে, সেটা অতীত, সেটা নিয়ে আমরা ভাবছি না, এটা নতুন ফরম্যাট এবং এই ফরম্যাটে বাংলাদেশ কিন্তু চমক দিতে পারে। অবশ্যই চমক দিয়েছে এর আগে, আমরা জানি যে দিল্লি ফিরোজ শাহ কোটলায় বাংলাদেশ কিন্তু ভারতকে হারিয়েছে, তাই আন্ডার এস্টিমেট করা ঠিক হবে না। এবং একই সঙ্গে যে প্লেয়াররা রয়েছে যারা ইম্প্যাক্ট ফেলতে পারে, তার মধ্যে অবশ্যই মাহমুদুল্লাহর নাম নেব। তৌহিদ হৃদয় আজকে প্রেস কনফারেন্স করেছেন, তাই এইটাই বলবো যে বাংলাদেশ দল ভালো দল। বাংলাদেশ দল এবং ভারতের এই ম্যাচ নিয়ে অনেক রকম মানে অভিযোগ চলছিল, এই গোয়ালিয়রি হিন্দু মহাসভার তরফ থেকে তারা ম্যাচ করতে দেবেন না, প্রোটেস্ট করবেন, এফইজি বার্ন করবে, কারণ শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার পর সেখানে মানে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে, যার জন্য তাদের এই প্রতিবাদ। তবে এই প্রতিবাদের আঁচ যাতে না পড়ে সেটা আরও একবার বলছি যে 2500 পুলিশ কিন্তু কালকে মোতায়েন থাকবে দুপুর 2টো থেকে, এবং ম্যাচ হবে যদি বৃষ্টি বাধা না দেয়। বাংলাদেশ দলও তৈরি, তবে ধারে ভারে অবশ্যই এগিয়ে ফেভারিট ভারত। এবং সেই সঙ্গে আরও একটা বিষয় আলোচনা করব যে মহিলা ক্রিকেটের ক্ষেত্রে, মহিলা ভারতীয় ক্রিকেটের ক্ষেত্রে ভারত এবং পাকিস্তান মুখোমুখি হচ্ছেন, এবং সেক্ষেত্রে কতখানি টিমকে কিভাবে দেখছে, মানে ভারতকে কিভাবে সাজানো হচ্ছে যদি একটু বলো। দেখো সুদীপ্ত, যেটা বলার যে ভারত পাকিস্তান ম্যাচ, সেটা পুরুষদের ক্রিকেটে হোক বা মহিলাদের ক্রিকেটে হোক, যখনই হোক তখনই কিন্তু একটা বাড়তি উন্মাদনা কাজ করে। আর ভারত যেহেতু প্রথম ম্যাচটি হেরে গিয়েছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এবং যথেষ্ট বড় ব্যবধানে হার, টি20 ওয়ার্ল্ড কাপে 58 রানের ব্যবধানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারতে হয়েছে ভারতকে, এবং হরমনপ্রীত কৌর কিন্তু যথেষ্ট রকমভাবে চাপে রয়েছেন এই মুহূর্তে। এবং জেমিমা রড্রিগেজ, যিনি ভারতীয় ক্রিকেটার, তিনি পরিষ্কার বলছেন যে নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে ভাবছি না, নিউজিল্যান্ড ম্যাচ থেকে অবশ্যই আমরা শিখবো, যা শিখবো সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব পাকিস্তান ম্যাচে। হাই ভোল্টেজ ম্যাচ, মাদার অফ অল রাইভালরিজ, এবং পাকিস্তান ম্যাচে অন্য ভারতকে দেখা যাবে। আর হরমনপ্রীত কৌরের ব্যাট কথা বলবে, বাঙালি রিচা ঘোষের ব্যাট কথা বলবে, শেফালি ভার্মার ব্যাট কথা বলবো, এইটুকু কিন্তু আমরা আশা করতেই পারি। তাই ক্রুশিয়াল ম্যাচ এই গ্রুপটা সুদীপ্ত ভীষণ গুরুত্বপূর্ণ একটা গ্রুপ। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা,
মানে এই 5 দলের এই গ্রুপ থেকে যে কোনো 2টি দল সেমিফাইনালে কোয়ালিফাই করতে হবে। তাই একদম এই মুহূর্তে কিন্তু নকআউট পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারতের ক্যালকুলেশন, তাই ভারতকে জিততেই হবে এই ম্যাচ। একদমই তাই, এবং এই বিষয়ে আমাদের আলোচনা থাকবেই জয়জ্যোতি। তবে একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকুন। স্টেডিয়াম বুলেটিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। আমরা যে বিষয়ে আমরা আলোচনা করছিলাম, আমাদের সঙ্গে জয়জ্যোতি রয়েছে, এবং জয়জ্যোতির সাথে যে আলোচনা হচ্ছিল যে মহিলা ক্রিকেট, অর্থাৎ ভারতীয় মহিলা ক্রিকেটের সঙ্গে, অর্থাৎ যে আগামীকালের যে ম্যাচ রয়েছে পাকিস্তানের সঙ্গে ভারতের, সেই ম্যাচ নিয়ে আমরা আলোচনা করছিলাম। এক্ষেত্রে পাকিস্তান কতখানি ভারতের কাছে কতখানি চ্যালেঞ্জের বলে তোমার মনে হয়? দেখো, এই রকম ফরম্যাটে T20 ফরম্যাটে যে কোনো দল চ্যালেঞ্জিং, যে কোনো দল যে কোনো দিন কিন্তু বিপদ নিয়ে আসতে পারে। তবে ভারতের ক্ষেত্রে একদম যেটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন বা গাণিতিক যে সমীকরণটা রয়েছে, এই মুহূর্তে ভারতকে জিততে হবে। শুধু জিতলে হবে না, নেট রান রেটটাও কিন্তু দেখতে হবে, কারণ যেহেতু প্রথম ম্যাচটা 58 রানে হেরে যাওয়ায় এই মুহূর্তে মাইনাসে চলে গিয়েছে নেট রান রেট। তাই পাকিস্তানের বিরুদ্ধে জিততে তো হবেই, সঙ্গে যদি ভালোভাবে জেতে তাহলে কিন্তু সেটা বাড়তি পাওনা। এবং শুধু জিতলে হবে না, এর পরেও যে ম্যাচগুলো হবে, কারণ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত জিতবে কিনা আমরা কেউ জানি না। সেক্ষেত্রে অস্ট্রেলিয়া কিন্তু ভীষণ স্ট্রং কন্টেন্ডার এবং এর আগে অনেকগুলো বিশ্বকাপ জিতেছে। তাই তাদের বিরুদ্ধে যদি নিউজিল্যান্ড হেরে যায়, ভারত যদি বাকি সবকটা ম্যাচ জেতে, সেক্ষেত্রে কিন্তু ভারতের যাওয়ার সম্ভাবনাটা উজ্জ্বল হবে। তাই এটাই বলার যে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। আর গুরুত্বপূর্ণ ম্যাচ মানে গুরুত্বপূর্ণ মঞ্চে পারফর্মাররা, পারফর্মার যারা হন, তারা কিন্তু তাদের পরিচয় দেন। আমি আশা রাখবো যে হরমনপ্রীত কৌর দুরন্ত ব্যাটার, তিনি ভালো পারফরমেন্স দেবেন। জেমিমা রড্রিগেজ রয়েছেন, স্মৃতি মান্ধানা রয়েছেন, রিচা ঘোষ রয়েছেন, একই সঙ্গে দীপ্তি রয়েছেন। প্রত্যেকের একটা নির্দিষ্ট রোল থাকে। আজকে এই যে KKR চ্যাম্পিয়ন হলো IPL এ সুদীপ্ত, সেখানে একটা প্রেস কনফারেন্স হয়েছে এবং সেখানে গৌতম গম্ভীর একটা প্রেস কনফারেন্সে বলেন যে প্রত্যেক ক্রিকেটারকে বলে দেওয়া হয় তোমার কি রোল, তোমার জন্য এই তোমার থেকে এটা এক্সপেক্ট করছে টিম। সেটা যদি তুমি ডেলিভার করতে পারো তাহলে কিন্তু টিম গেম হয়ে যায়। মানে প্রত্যেকে যদি প্রত্যেকের কন্ট্রিবিউট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু টিম গেম হয় এবং সেক্ষেত্রে ভারতের জয় আশা করব যদি প্রত্যেকে, হরমনপ্রীত থেকে শুরু করে 11 জন এই মহিলা ক্রিকেটার তারা পারফর্ম করতে পারেন এবং তাদের রোলটা প্লে করতে পারেন। একদমই তাই, এই বিষয়ে আমরা তো আলোচনা করবো। পাশাপাশি আরও একবার যাব বাংলাদেশ এবং ভারত নিয়ে আলোচনায়। সেখানে এই যে এই মুহূর্তে যা পরিস্থিতি রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে, এবং বাড়তি একটা চাপ তো অবশ্যই রয়েছে বলা চলে এই ম্যাচের ক্ষেত্রেও, কারণ বাংলাদেশ এবং ভারতের এই মুহূর্তে যা রাজনৈতিক সমীকরণ রয়েছে, কাজেই ম্যাচের ক্ষেত্রে এই যে জেতার ক্ষেত্রে বাড়তি কি কোনো চাপ নেই ভারতের? অবশ্যই চাপ রয়েছে। যেটি বললাম যে এর আগে আমি আর গৌতম দাও আলোচনা করেছি যে শুধুমাত্র ক্রিকেটীয় রিজনেই সিরিজটা কিন্তু হচ্ছে না, অক্রিকেটীয় রিজন রয়েছে। এবং শেখ হাসিনা আমরা জানি কোনো একটা অজ্ঞাত জায়গায় তিনি রয়েছেন, এবং যার জন্য কিন্তু এতটা উন্মাদনা হচ্ছে, এতটা হাইপ হচ্ছে এই সিরিজটাকে নিয়ে। এবং এরপরে যখন দিল্লিতে ম্যাচ হবে, দিল্লিতে T20 ম্যাচ রয়েছে 9 তারিখে, সেই ম্যাচটার দিকে কিন্তু নজর থাকবে, কারণ শেখ হাসিনা সেই দিল্লির আশেপাশেই কোনো জায়গায় রয়েছেন। তাই উন্মাদনাটা সেই জায়গায়। অবশ্যই ভারত বাংলাদেশ ম্যাচের দিকে নজর থাকবে। নতুন স্টেডিয়াম, এই স্টেডিয়ামে উইকেট কেমন হবে সেই দিকেও কিন্তু নজর থাকবে, কারণ এর আগে রানের ফেস্ট হতো গোয়ালিয়রে। তবে আগামীকাল কি অপেক্ষা করছে সেটা সময় বলবে। তুমি উইকেট নিয়ে যেহেতু বললে, উইকেটের নতুন কোনো রহস্য, নতুন কোনো চমক কি তোমার কাছে কোনো সূত্র মারফত রয়েছে? উইকেটের চমক একটাই, সেটা হচ্ছে নতুন উইকেট এবং ডাস্টি উইকেট। সেক্ষেত্রে বল স্পিন করবে এইটুকু আশা করছেন তৌহিদ হৃদয়, বাংলাদেশের ক্রিকেটার। তবে কি হয় সেটা অবশ্যই আগামীকাল আমরা জানবো। এরপর যে টপিকে আমরা আসবো সুদীপ্ত, সেটা হচ্ছে মনু ভাকের। মনু ভাকের আজকে শহর কলকাতায়, এবং মনু ভাকের কিন্তু অন্য অবতারে এসছেন। তিনি লাল পাড় সাদা শাড়ি বাঙালি ড্রেসে ধরা দিয়েছেন দুর্গাপুজোর আগে, এবং যেখানে তিনি গিয়েছিলেন, আজকে পুজো উদ্বোধন ছিল, একই সঙ্গে একটা জায়গায় চ্যাট শো ছিল। সেখানে অবশ্যই মোহনবাগান সচিব দেবাশিস দত্ত তাকে স্মারক দেন, এবং একই সঙ্গে মনু ভাকের কতগুলো কথা বলেন, যে কথাগুলো খুব ইম্পর্টেন্ট প্রত্যেকের জীবনে। সে একজন অ্যাথলিট হতে পারেন, সে শুটার হতে পারেন, সে সাংবাদিক হতে পারেন, অ্যাঙ্কার হতে পারেন। তিনি যেটা বলেছেন যে প্রত্যেকের জীবনে ভাঙা গড়া রয়েছে। যদি জীবনটা শুধুমাত্র মানে আমরা শুধু সাকসেস পাই, যদি ফেইলিওর না পাই, তাহলে জীবনটা বোধহয় পরিপূর্ণ হয় না। আমিও আমার জীবনে ফেল হয়েছি,
টোকিও অলিম্পিক আমরা কেউ জানি না যে ম্যাল পিস্তল ডিসফাংশন যেটা হয়েছে আর কি, সেটার জন্য তিনি ছিটকে যান। তারপর দুর্দান্ত কামব্যাক এইবারের অলিম্পিক্সে এবং 2টি পদক জেতেন। তাই সেটাই তিনি সুন্দরভাবে বললেন যে মানে সাকসেস তো দরকারই, সাকসেসের জন্যই তো আমরা লড়ি, এত কিছু সাকসেসের জন্যই, তবে একই সঙ্গে বোধহয় ফেলিওরটাও ভীষণভাবে প্রয়োজন, কারণ দুটি একে অপরের পরিপূরক। আরও একটা স্টোরি কিন্তু বলেছে সুদীপ্ত মনু ভাকের, তিনি বলছেন যে এই যে প্রথম আশা তার এই শুটিংয়ে তার ইন্টারেস্ট, সেটা কিন্তু একটা দারুণ ঘটনা থেকে। তিনি স্কুল বাঙ্ক করে একবার শুটিং রেঞ্জে যান, তার বান্ধবী শুটিং প্র্যাকটিস করতো, সেটা দেখে তার মনে হয়েছে যে তিনিও এই জিনিসটি করবেন এবং সেই জিনিসটি করবেন এবং এতটা সাকসেসফুলি করবেন সেটা জাস্ট ভাবা যায়নি। সেই গল্প কিন্তু আজকে শহর কলকাতায় শেয়ার করেছেন মনু ভাকের। মানে অনেকটাই গল্প হয়েছে একদম। আমরাও এই গল্প কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আমরা যেমন বাংলাদেশ এবং ভারতের যে ম্যাচ সে নিয়ে আলোচনা করেছি, বাংলাদেশ পাকিস্তান নিয়ে আলোচনা করেছি, মনু ভাকের নিয়ে আলোচনা করেছি, আরও আলোচনা রয়েছে, চমক রয়েছে। তবে একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, জয়জ্যোতি রয়েছি আপনাদের সঙ্গে। আর ক্রিকেট নিয়ে তো আলোচনা হলো, ক্রিকেট নিয়ে গল্প হলো এবং একই সঙ্গে মনু ভাকের শহরে তিনি কি বলেছেন সেটা নিয়েও আমরা আলোচনা করলাম। তবে এই মুহূর্তে আলোচনা করতে হবে ফুটবল নিয়ে, কারণ ফুটবলে আজকে 3টি দলেরই কিন্তু খেলা ছিল, মানে যে 3টি দলকে আমরা সবসময় নজরে রাখি। ইস্টবেঙ্গল ভার্সেস জামশেদপুর ম্যাচ ছিল, সেখানে ইস্টবেঙ্গল হেরে যায় 2-0-তে, এবং মোহনবাগান ম্যাচ চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি সেই বিষয় নিয়েই কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সিনিয়র ফুটবল করেসপন্ডেন্ট স্বপন পাল। স্বপনদা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। স্বপনদা, ইস্টবেঙ্গলের হলোটা কি? মানে যত কাণ্ড ইস্টবেঙ্গলে, এর আগে আমরা দেখেছি যে কোচ সরে গিয়েছেন এবং তারপর নতুন কোচ কে হবেন সেটা নিয়ে তুমুল জল্পনা। অবশেষে বিনো জর্জ অন্তর্বর্তী কোচ হয়ে এসছেন এবং তারপর আজকে আবারও কিন্তু হার, যদিও ভালো ফুটবল খেলেছে শোনা যাচ্ছে। তোমার কাছে এই পর্যবেক্ষণ, ইস্টবেঙ্গলের আজকের ম্যাচের পর্যবেক্ষণ কি? দেখো, পুজো লাগিয়ে এরকম ভাবে হতাশ হতে হবে ইস্টবেঙ্গল সাপোর্টারদের হয়তো কল্পনা অতীত ছিল, কারণ অনেকে ভাবে বিনো জর্জ হাত ধরে হয়তো জয় ফিরতে পারে, কারণ ইস্টবেঙ্গলের যে ধাক্কাটা পরপর হয়তো আজকে একটা পয়েন্টের খাতা খুলবে, কিন্তু সেটা হলো না। খুবই দুঃখজনক মানে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে, কারণ আজকে কিন্তু তুলনামূলক ভালো খেলেছে, অনেক অ্যাটাকিং করেছে অনেক, কিন্তু আজকে ভাগ্য সহায়তা ছিল না যে এইভাবে 4টে ম্যাচ আইএসএল এ যোগ দেওয়ার পর ইস্টবেঙ্গল কিন্তু পরপর 4টে ম্যাচ কখনোই হারেনি, কিন্তু এই প্রথম এইভাবে হারের মুখ দেখলো। আজকে দেখো অ্যাটাকিং ফুটবল যেটা খেলেছে, হয়তো 2-1 হতে পারতো, 3-2 হতে পারতো। ইস্টবেঙ্গল অনেক সুযোগ করেছে, বার পোস্টে লেগেছে, পেনাল্টি মিস করেছে, এটা ভাগ্য মনে সহায় দিচ্ছে না ইস্টবেঙ্গল। জানি না কি পুজো করতে হবে ইস্টবেঙ্গল সমর্থকদের। কুয়াদ্রা যাওয়ার পরে বিনো জর্জ কলকাতা লিগে, প্রিমিয়ার লিগে যেভাবে জয়ের দ্বারা অব্যাহত রেখেছে, হয়তো আশা করেছিল বিনোর হাত ধরে হয়তো জয় হয়তো প্রথম পয়েন্টটা আসবে, কিন্তু আজকে সেটা হলো না। খুবই হতাশজনক পারফরমেন্স, মানে বলা যায় যে হয়তো ম্যাচের দিক দিয়ে হয়তো অনেক অ্যাটাকিং করেছে, অনেক সুযোগ সৃষ্টি করেছে, কিন্তু যেভাবে ক্লেটন পেনাল্টি মিস, সাইড বারে লাগা, এগুলো তো আগে ছিল না। এই অ্যাটাকিংটা বেশি হয়েছে বলেই এই মিসগুলো হয়েছে, কিন্তু এই মিসগুলো না হলে হয়তো রেজাল্ট কি হতে বলতো। কিন্তু তার মধ্যে আবার একটা ওন গোল হয়েছে, এবং যখনই ওন গোলটা হয়ে গেল, আত্মঘাতী গোলটা হলো ডেভিডের, তখন কিন্তু ইস্টবেঙ্গলের মরালি অনেকটাই ডাউন হয়ে গেছিল, অনেকটাই ডাউন হয়ে সেখান থেকে ঘুরে দাঁড়ানো কিন্তু কঠিন ছিল। জামশেদপুর নিজের মাঠে নিজের সাপোর্টারদের মাঠে একদমই দারুণ। স্বপনদা অবশ্যই ইস্টবেঙ্গলে কবে জয়ের সরণিতে ফেরে সেই দিকে আমাদের নজর থাকবে। তবে এই মুহূর্তে মোহনবাগান ম্যাচ চলছে, কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো, এদিকে আবার সুখবর কিন্তু সবুজ মোহন সমর্থকদের কাছে, ওরা কিন্তু যেভাবে ম্যাচ হারছিল, যেভাবে ডিমোলাইজ ছিল, সেটা কিন্তু পুজোর ঠিক দুর্গাপুজোর আগে মোহনবাগান সমর্থকদের সুখবর, এই মুহূর্তে 3-0 বলে দিচ্ছে মোহামেডান বিরুদ্ধে। মোহামেডানের কাছে একটা প্রত্যাশা ছিল, কেন আগের ম্যাচে যেটা চেন্নাই বিরুদ্ধে যেভাবে দাপটে জয় পেয়েছিল, হয়তো আজকে মোহনবাগানকে কিছুটা বেগ দিতে পারবে, কিছুটা রুখতে পারবে, কিন্তু সেটা সম্ভব। কারণ মোহনবাগান কিন্তু আজকে খুব মলিনা কিন্তু ভালো স্ট্র্যাটেজি নিয়েছে। আজ কিন্তু জেসন কিংস এবং পেত্রাতোসকে কিন্তু প্রথম একত্রে রাখেইনি, জেমস ম্যাকলারেন এবং ডেক স্টুয়ার্টকে আক্রমণ ভাগে রেখে দুটো উইং দিয়ে সচল রেখেছে, মনবীর আর লিস্টন কোলাসো। এই জায়গাটা কিন্তু মোহামেডান কিন্তু তার রক্ষণ কিন্তু কিছুতেই মোহনবাগানকে রুখতে পারেনি। খুব ভালো অ্যাটাকিং হয়েছে। মোহনবাগান যে এইভাবে ঘুরে দাঁড়াবে অনেক হয়তো মলিনা কিন্তু বলেছিলেন আমাকে একটু সময় দিতে হবে, অনেক প্লেয়ার এসছে, নতুন প্লেয়ার,
এই সত্যি সময় অনেক ধন্যবাদ স্বপনদা। ইস্ট বেঙ্গল জামশেদপুর ম্যাচ এবং একই সঙ্গে মোহনবাগান মোহামেডান নিয়ে সব আপডেট আমাদের সিনিয়র ফুটবল করেসপন্ডেন্ট স্বপন পাল দিচ্ছিলেন। এবার ফিরবো একটা বিষয়ে, সেটা হচ্ছে যে ইমরান খান বর্ণময় চরিত্র। টি শার্টে বাঘের ছবি থাকে এবং সেই টাইগার টি শার্ট পরে 92 ওয়ার্ল্ড কাপ ফাইনালে তিনি টস করতে এসেছিলেন এবং যখন টিমের মোরাল ডাউন সেই সময় মেলবোর্নের শপিং মল থেকে সেই টাইগার দেওয়া টি শার্টটা তার কেনা। এই হচ্ছে ইমরান খানকে বর্ণনা করার জন্য আমার মনে হয় এই মুহূর্তে একদম সঠিক মানুষ রয়েছে আমাদের সঙ্গে। কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্যের সঙ্গে আমরা যোগাযোগ করার অবশ্যই চেষ্টা করছি। তবে সুদীপ্ত, ইমরান খানকে কীভাবে বর্ণনা করব সেটা জানি না, তবে ইমরান খান যে ধরনের ক্রিকেটার, এর আগেও বলেছিলাম যে বিভিন্ন শোতে যে ধরনের মানে তিনি টেম্পারামেন্ট, একজন ক্রিকেটার তার টেম্পারামেন্টেই আসল, কখনো ব্যাটিং কখনো বোলিং। ইমরান খান এমন একজন ক্রিকেটার, একটা ম্যাচ মনে পড়ছে 92-তে, যেখানে 5 ঘন্টা টিকে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। যদি ইমরান খান আউট হয়ে যান সেক্ষেত্রে ম্যাচটা কিন্তু হেরে যাবে পাকিস্তান, এবং সেই সময় পাকিস্তান ক্রীড়া সাংবাদিকরা বা পাকিস্তান মিডিয়া একদম অ্যান্টি পাকিস্তান টিম ছিল। তিনি জানতেন যে পরের দিন কি হেডলাইন হতে পারে। তারপর ইমরান খান 5 ঘন্টা ব্যাটিং করে সেই ম্যাচটা কিন্তু বাঁচিয়ে দেন। এবং এই মুহূর্তে যেটা বলছিলাম যে যিনি বহু বছর ধরে ইমরান খানকে দেখে এসছেন, খুব কাছে ছিলেন ইমরান খানের এবং অনেক গল্প তার কাছে শুনেছি, তার কাছেই যাব। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক ইমরান খান। আজকে তার জন্মদিন। গৌতম দা, কিভাবে স্মরণ করবেন ইমরান খানকে? এটা অদ্ভুত ধরনের জন্মদিন, যেটা তার কাটলো জেলে বসে এবং ইসলামাবাদে তার মুক্তি নিয়ে এবং দেশের নতুন করে দেশকে করাপশন মুক্ত করার জন্য তার দাবি নিয়ে ইসলামাবাদে একটা বিশাল মিছিল হলো, যেখানে টিয়ার গ্যাস ছুড়লো পুলিশ। আর তিনি আবার জেল থেকে ডাক দিলেন যে দেশে সম্প্রীতি এবং হিংসে বন্ধ করে দেশে প্রকৃত একটা সরকার গড়ার। অর্থাৎ বোঝা গেল যে এই 72তম জন্মদিনেও ইমরান খান আপোষ করছেন না। কারণ ভাবা হয়েছিল যে তিনি যদি আপোষ করেন, কিন্তু তিনি একেবারেই আপোষ করছেন না। তিনি 1 বছরের বেশি জেলে রাওয়ালপিন্ডির কাছে, কিন্তু বোঝাই যাচ্ছে যে সরকার বিরোধী যে স্টান্সটা তার ছিল জয়জ্যোতি, সেটা থেকে তিনি নড়ছেন না। আমার অনেক বছর আগে একটা ইন্টারভিউতে বলেছিলেন, যেতেই যদি হয় তাহলে নেংটি ইঁদুরের মতো যাব না, বাঘের মতো যাব। ওনার এখনো সেই সংকল্পে তিনি অটল আছেন। জয়জ্যোতি, একদমই সেই বাঘের সেই টি শার্টের কথা বলছিলাম সুদীপ্ত। অনেক ধন্যবাদ গৌতম দা আপনাকে। সেই টি শার্ট তিনি পরে থাকুন বা না থাকুন, তার বুকের মধ্যে কিন্তু সেই বাঘের প্রতিচ্ছবি সবসময় দেখা যায়, সেটা ক্রিকেট মাঠে হোক, সবুজ গালিচায় হোক বা সবুজ গালিচার বাইরে হোক। আর একই সঙ্গে জানিয়ে রাখি যে হরমনপ্রীত কৌরকেও কালকে কিন্তু ইমরান খান হতে হবে পাকিস্তানের বিরুদ্ধে। তাই এটুকুই বলবো যে ভারত জিতুক, ভারত বাংলাদেশ ম্যাচ, ভারত পাকিস্তান ম্যাচ সব মিলেমিশে একাকার, মানে সুপার সানডে একদম জমিয়ে আপনারা এনজয় করুন। এবং আমরাও আশা রাখবো যে এই পুজো ফ্লেভারের মধ্যেও ক্রিকেট ফ্লেভারটা জমিয়ে যাতে আমরা উপভোগ করি। একদমই তাই, এবং এই ম্যাচ যেন সবাই আমরা উপভোগ করতে পারি সেদিকে যেন আমাদের নজর থাকবে। পাশাপাশি এটা উল্লেখযোগ্য যে আজকের এই জন্মদিন, ইমরান খানকে জন্মদিন মানেই তো একটা একটা মুক্ত ব্যাপার, কিন্তু তাকে বন্দী হয়ে এই মুক্ত দিনটাকে স্মরণ করতে হচ্ছে, থাকতে হচ্ছে। সে বিষয়ে আমাদের নজর থাকলো, পাশাপাশি ম্যাচের বিষয়ে আমাদের নজর থাকবে। তবে আপাতত স্টেডিয়াম বুলেটিন আজ এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।